হাই ফ্রেন্ডস, সিনেমার আলো ছায়াতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সামনে মাই ডেমনের 9th এপিসোড নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। আগের এপিসোডের শেষে আমরা দেখেছিলাম জিয়াং ইচ্ছামতো দহির হাত ধরেও তার পাওয়ার কন্ট্রোল করতে পারছে না। তারপর দুজনের মধ্যে গভীর ভালোবাসায় ভরা আলিঙ্গনের পর জিয়াং আগের মতো তার পাওয়ার কন্ট্রোল করতে পারছে। এবার তারা দুজন জয়ুসার গ্রিন হাউস থেকে বাড়ি ফিরে এলে তাদের মধ্যে রোমান্স আরও গভীর হতে থাকে। বিয়ের পর এই প্রথমবার তাদের মধ্যে শারীরিক সম্বন্ধ তৈরি হয়। পরের দিন সকালবেলা জিয়াং ঘুম থেকে ওঠে দহির ভোরের রূপ দেখে তার তারিফ করতে থাকে। সে মনে মনে এটা বলে, মানুষ কি এজন্যই সবসময় বোকা হতে চায়? আর হঠাৎ দহির ঘুম ভেঙে যায়। তখন সে লজ্জায় তার মুখ লুকিয়ে ফেলে। এবার দুজনে সেদিন অফিস না গিয়ে বাইরে ঘুরতে এবং খাওয়া দাওয়া করতে থাকে। বলা যায় এক প্রকারে তারা ডেট করতে থাকে। এরপর তারা একটা হোটেলে গিয়ে কাপলস কম্বো প্যাক খেতে চাইলে ওয়েটার তাদের এটা জানায় শুধুমাত্র ক্রিসমাস স্টেপ ওটা পাওয়া যাবে। তখন জিয়াং রাগ করে সেই হোটেল থেকে অন্য হোটেলে যাওয়ার কথা ভাবে। তবে দহি তাকে বাধা দিয়ে দেয়। সে তাকে বলে, আমাদের নিজের পছন্দের মতো অন্য কিছু একটা খেয়ে নেব, তারপর খ্রিসমাসের সময় আমরা আবার এই কাপল কম্বো ব্যাগ খেতে আসব। আর এটা শুনে জিয়াং তৎক্ষণাৎ মানা করে দেয়। সে বলে, ডেমনদের সাথে এত ভেদভাব কেন? শুধুমাত্র খ্রিসমাসেই কেন কাপল কম্বো প্যাক তৈরি হবে? তখন তারা দুজনে বাইরে এসে পার্কে বসে আইসক্রিম খেতে থাকে। তারপর কম্বো সাইকেল রাইড করে এবং বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেড়াতে থাকে। সেদিন সারাটা দিন তারা দুজনে খুবই আনন্দে ও মস্তিতে কাটাতে থাকে। এরপর দুজনে একসাথে হাঁটার সময় দহি জিয়াংকে প্রশ্ন করে, তুমি কি গডকে পছন্দ করো না? তখন উত্তরে জিয়াং তাকে বলে, তুমি কি কাউকে জানো এমন যে তার বসকে পছন্দ করে? তবে হ্যাঁ, এই 200 বছর ধরে ডেমন হয়ে কাটানোর পর আমি কিন্তু উনার ফ্যান হয়ে গেছি। এরপর অনেকটা সময় ঘোরাঘুরির পর হোটেলে খেতে বসলে দেখা যায় জয়ুসার মেয়ে লুকিয়ে তাদের ফটো তুলছে। এরপর জিয়াং আর দহি দুজনে বাড়ি ফিরে কাপল ড্যান্স করতে থাকে। পরের দিন জিয়াং ও দহি অফিসে গেলে জিয়াং তাকে বলে, চলো একবার আমরা টেলিপোর্টের মাধ্যমে আবারও সেই মার্ডারারকে দেখে আসি। কিন্তু দহির হাতটা ধরে ট্রাই করলে জিয়াং এবারেও ব্যর্থ হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই সখুন ও দহি একে অপরের সাথে কথা বলছে, যেখানে সখুন দহির হাতের জিসাস খ্রিস্টের ট্যাটু দেখে তাকে বলে, তুমি তো আগে কখনো ট্যাটু করাতে না, তাহলে এখন কেন করেছ? আর এই প্রশ্নের উত্তরে দহি তাকে বলে, আমি বেশি ড্রিঙ্ক করার সময় এই ট্যাটুটি করে ফেলেছি, আর ড্রিঙ্ক করার ফলে আমি এটার ব্যথাও বুঝতে পারিনি। এবার সখুন তাকে শেষবারের মতো জিজ্ঞেস করে, তুমি যে ডিসিশন নিয়েছো বা নিতে চলেছ তাতে তোমার কোনো অনুশোচনা নেই তো? তখন দহি তাকে বলে, না, একদমই নয়। এখানেই বলে রাখি, দহি এখন কোম্পানির সিইও পদ থেকে নয়, সে কোম্পানি থেকে পুরোপুরি রিজাইন দিতে চলেছে। এবার ফাইনাল সাইন করার পর সে তার সেক্রেটারিকে তার সাথে ড্রিঙ্ক করার অনুরোধ করে, আর সেই সেক্রেটারি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এদিকে জিয়াং ওই পুলিশ অফিসারের কাছে এসে মার্ডারারের একটা স্কেচ বানিয়ে নেয় এবং ওই কমিশনারকে তাকে খোঁজার জন্য সাহায্য করতে বলে। আর অপরদিকে সেই মাফিয়ার দলবল যারা জিয়াংকে বস হিসাবে মেনে চলে, তাদেরকে জিয়াং ওই ফটোটা দিয়ে সেই লোকটাকে খুঁজে আনতে বলে। আর যদি তারা খুঁজে আনতে না পারে তাহলে তারা যেন জিয়াংয়ের সামনে আর না আসে। এবার তারা চলে যাওয়ার পর ওখানে গাইয়াং এসে পৌঁছায়। সে জিয়াংকে ফোর্স করে দহিকে ছেড়ে দেওয়ার জন্য, যেটা শোনার পর জিয়াং তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার লিমিট ক্রস করো না, দহিকে আমি কখনোই ছাড়তে পারবো না। আর এটা বলে জিয়াং ওখান থেকে চলে যায়। কিন্তু গাইয়াং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এদিকে ঘটে যায় আর একটা ঘটনা। দহি ও তার সেক্রেটারি ড্রিঙ্ক করতে করতে মাতলামি শুরু করেছে। এবার দহি জিয়াংকে ওখানে ডেকে পাঠায়। জিয়াং সেখানে পৌঁছে তাদের এমন অবস্থা দেখে সে তার সেক্রেটারি মিস্টার পার্ককে ডেকে পাঠায় দহির সেক্রেটারিকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এবার জিয়াং দহিকে তার কাঁধে বসিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। কিন্তু দহি জিয়াংয়ের কাঁধে চাপার পর সে আর কিছুতেই বাড়ি যেতে চায় না। তখন জিয়াংকে বাধ্য হয়ে দহির কথা রাখতে একটা জায়গাকে বারবার চক্কর দিতে হয়। উল্টো দিকে মিস্টার পার্ক দহির সেক্রেটারিকে নিয়ে মহা ফ্যাসাদে পড়ে। সে নেশার ঘরে তার অ্যাড্রেস ভুলে গেছে, যার ফলে মিস্টার পার্ক ওনাকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপরের সিনে আমরা সেই মার্ডারার
আর জো ইউসার ছেলে নো সিউগ মিনকে দেখতে পাই। নো সিউগ মিন ওই মার্ডারারের গলায় দড়ি জড়িয়ে তার দম বন্ধ করে তাকে মারতে চেষ্টা করে, কিন্তু তাকে না মেরে জীবিত ছেড়ে দিয়ে তার ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, যার ফলে ওই মার্ডারার ওখানেই পুড়ে মারা যায়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন সেই মার্ডারার যে দোহি এবং জিয়াংকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, তাকে ওই জো ইউসার ছেলে দোহিকে মারার জন্য লাগিয়েছিল। এরপরে সিনে দেখানো হয় যে কালো কোট পরা লোকটি জো ইউসার ওষুধ চেঞ্জ করে দিয়েছিল সে আর কেউ নয়, নো সিউগ মিন। এদিকে পরের দিন সকালে ওই ইন্সপেক্টর দোহি এবং জিয়াংকে কল করে এটা বলে দেয় তারা ওই মার্ডারারকে খুঁজে পেয়েছে, কিন্তু জিয়াং ওখানে গিয়ে দেখে ওই মার্ডারার আগুনে পুড়ে মারা গেছে, তবে তার বুকে একটা ছুরি গাঁথা অবস্থায় আছে। আর এখান থেকে এটাই বোঝা যায় একটা কোনো মেসেজ দেওয়ার জন্য সিউগ মিন ওই মার্ডারারকে পুড়িয়ে মারার পর তার বুকে ছুরি গেঁথে দিয়ে যায়। যা দেখার পর জিয়াং দোহিকে তার বাড়িতে ছেড়ে দেওয়ার পর নিজের অফিসে চলে আসে, আর সেখানে সে কিছু একটা খুঁজে বেড়াতে থাকে। ঠিক তখনই হঠাৎই সে টেবিলের নিচে একটা স্পিকার দেখতে পায়। তখন সে এটা বুঝতে পারে এই মার্ডারার আসল নয়, এর পিছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। কিন্তু অপরদিকে সিওখুন দোহির সাথে কথা বলতে বলতে জিয়াংয়ের ব্যাপারে কথা বলে, যেটা থেকে এটা বোঝা যায় সে জিয়াংকে সন্দেহ করছে। যা শোনার পর দোহি তা সম্পূর্ণভাবে ইগনোর করে দেয়। আর এদিকে জিয়াং হঠাৎ দেখে তার ঘড়িঘরের সব ঘড়িগুলো বন্ধ হয়ে গেছে, যেটা দেখে সে আচমকা ভয় পেতে পেতে দৌড়ে ওই হসপিটালে আসে, যেখানে সেই বাচ্চা মেয়েটিকে তার মায়ের সাথে কন্ট্রাক্ট করে জিয়াং তাকে সুস্থ করে তুলেছিল। আর এখানে এসে সে দেখে ওই মেয়েটি পুনরায় অসুস্থ হয়ে আবারও হসপিটালে অ্যাডমিট হচ্ছে, যা দেখে জিয়াং বুঝতে পারে তার পাওয়ার শুধু কমজোরি হয়নি, সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তাই সে তড়িঘড়ি আবার চলে আসে ওই ভিক্ষুক মহিলাটির কাছে। জিয়াং তার কাছে এসে তাকে বলে, তুমি আমার ব্যাপারে এত কিছু জানলে কি করে? তখন সেই ভিক্ষুক মহিলাটি তাকে বলে, তুমি এখন সম্পূর্ণভাবে মানুষ হয়ে গেছো। এটা শুনে জিয়াং তার কাছে সব কিছু জানতে চায়। তখন ওই ভিক্ষুক মহিলাটি তাকে নিয়ে একটা হোটেলে যায়, যেখানে একটা টেবিলে বসে সে তার সব কথা বলতে শুরু করলে জিয়াং বাধা দিয়ে তাকে বলে, এখানে তো আর এইসব কথা বলা যাবে না, কারণ এখানে আশেপাশে অনেকজন লোক রয়েছে। আর এই কথা শোনা মাত্রই ওই মহিলাটি হাতের এক তুড়িতে জিয়াংকে অন্য আর একটা জায়গায় নিয়ে যায়। এবার সেখানে জিয়াং তাকে জিজ্ঞেস করে, আপনি কে? তখন সেই ভিক্ষুক মহিলাটি বলে, আমি তো সেই যে তোমাকে বানিয়েছে। এটা শুনে জিয়াং তাকে বলে, আপনি কি ঈশ্বর? এই প্রশ্নের উত্তরে সেই মহিলাটি বলে, হ্যাঁ আমিই ঈশ্বর, আমি হলাম ইউনিভার্স, আবার আমিই হলাম সময়। তুমি এই কথা নিশ্চয়ই শুনে থাকবে, ঈশ্বর প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে। জিয়াং এই কথা শোনা মাত্রই সে বলে ওঠে, আবার হয়তো কিছুতেই নেই। আর এটা শোনা মাত্রই ওই মহিলাটি বলে ওঠে, তোমার ওই খারাপ চিন্তাভাবনার জন্যই তুমি হলে ডেমন, তুমি সৃষ্টির এত দূরে এসেও ঈশ্বরের বদনাম করছো। এবার জিয়াং তাকে বলে, আমি তাহলে আমার পাওয়ার ফেরত পাবো কিভাবে? জিয়াংয়ের মুখে এই প্রশ্ন শুনে মহিলাটি বলে, আমি তা ফেরত দিতে পারবো না, কারণ আমি তোমাকে পাওয়ার দিয়েছি ঠিকই, কিন্তু সেটা ছিনিয়ে নেইনি। তোমার পাওয়ার একটা জায়গায় সেন্টার হয়ে গেছে, যা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, তুমিও কিন্তু ধীরে ধীরে মরতে চলেছ। তবে তোমার পাওয়ার ফেরত পাওয়ার একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো দোহিকে মরতে হবে। আর অপরদিকে দেখা যায় সখুন গাইয়াংয়ের সাথে কথা বলে জিয়াংয়ের আসল রহস্য সম্বন্ধে জেনে ফেলে। আর এখানেই এই এপিসোডের পরিসমাপ্তি হয়। বন্ধুরা, নেক্সট শুক্রবার ঠিক রাত্রি 8:30টায় আমরা এর পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করব এই এপিসোডটি আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।